Subscribe now. জঙ্ককরা তেকে কোলেতে হসপিটাল নিয়ে এসেছে। ডক্টররা তেকে চেক আপ করে কিছু টেস্ট করিয়ে নিয়েছে। তে এখনো বেহুশ আছে। সব কিছু দেখে ডক্টর বলল, ওনার মাথায় ভারী কোনো কিছু দিয়ে আঘাত করা হয়েছে, যার জন্য উনি ওনার স্মৃতি হারিয়ে ফেলেছে। জঙ্কক ভীতু গলায় বলল, তে কি কখনো ওর স্মৃতি ফিরে পাবে না ডক্টর? এই ব্যাপারে কিছু বলা যাচ্ছে না। ওনার স্মৃতি তাড়াতাড়ি আসতে পারে, আবার দেরিতে আসতে পারে, আবার অনেক সময় নাও আসতে পারে, কিছু বলা যায় না। তবে আমার মতে ওনাকে জোর করে কিছু মনে করানোর চেষ্টা করবেন না, এতে হিতে বিপরীত হতে পারে। পেশেন্টের অবস্থা আরো খারাপ হয়ে যেতে পারে। না না, এমন কোনো কাজই করবো না যাতে ওর কোনো ক্ষতি হয়। ওকে আমি ফিরে পেয়েছি, এটাই অনেক, আর কিছু দরকার নেই আমার। ঠিক আছে, তবে আপনারা ভালোবাসা আর হাসি আনন্দের মাধ্যমে ওনাকে ধীরে ধীরে অল্প অল্প করে ওনার আগের কথা মনে করানোর চেষ্টা করতে পারেন। আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, এগুলো নিয়মিত খাওয়াবেন। আমি আপাতত একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি। 3-4 ঘন্টার পর ওনার জ্ঞান ফিরে আসবে। আশা করি সব ঠিক হয়ে যাবে। জঙ্কক মাথা ঝাঁকিয়ে উঠে গেল, তারপর তেকে কোলে নিয়ে বাইরে বের হলো। বাইরে এসে জঙ্কক তেকে কোলে নিয়ে গাড়িতে বসলো। বোকাম ড্রাইভ করছে আর সুগা ওর পাশে বসেছে। জঙ্কক তের দিকে চল চোখে তাকিয়ে তের গালে হাত বোলাতে লাগলো। আশেপাশে কোনো কিছুর হোশ নেই। ও ওর প্রাণ পাখিকে দেখতে ব্যস্ত। 5 মাস ধরে চোখ দুটো অধীর হয়েছিল তেকে দেখার জন্য। আজ তেকে দেখে ওর চোখে তৃষ্ণা মেটাচ্ছে। কত সাধনার পরে ও ওর প্রাণ পাখিটাকে ফিরে পেয়েছে। জঙ্কক তের কপালে চুমু খেয়ে তেকে বুকে জড়িয়ে নিল। কত শান্তি লাগছে ওর। মনে হচ্ছে কড়া চৌচির মাটিতে অযোধ্যারে বৃষ্টি বর্ষণ হচ্ছে। তেকে জড়িয়ে অশ্রু চোখে মুচকে হাসলো জঙ্কক। সুগা আর বোগাম জঙ্কককে এইভাবে দেখে ওরাও অশ্রু চোখে একজন আরেকজনের দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস দিল। 1 ঘন্টা পর ওরা সাবানের বাড়িতে এসে পৌঁছালো। গাড়ি থামলে জঙ্কক তেকে কুলে নিয়ে বাসার ভিতরে ঢুকলো। সবাই ড্রয়িং রুমে বসেছিল ওদের অপেক্ষায়। সোগা ওদের আগেই ফোন করে সব জানিয়ে দিয়েছিল। জঙ্ককের কোলে তেকে দেখে সবাই ওর কাছে দৌড়ে এলো তেকে দেখার জন্য। তেকে দেখে সবাই খুশি হয়ে আত্মহারা হয়ে উঠল। জঙ্কক সবার উদ্দেশ্যে বলল, তের এখন রেস্ট দরকার, তোমরা সবাই ওর সাথে পরে দেখা করো। জঙ্ককের বাবা মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ ঠিক বলেছিস, তুই ওকে রুমে নিয়ে যা। জঙ্কক তেকে রুমে নিয়ে ওর রুমের ভিতর বেডের উপর শুয়ে দিল। তের পাশে বসে কতক্ষণ তের দিকে তাকিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কিছুক্ষণ পর জঙ্কক উঠে গিয়ে কাবার থেকে কাপড় চোপড় বের করে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। আজ কতদিন হয়ে গেল নিজের দাড়ি মুছগুলো কাটলো না, পুরো জঙ্গলের মতো দেখাচ্ছে ওকে। তাই আজ ভালো করে ক্লিন শেভ করে বের হলো জঙ্কক, যাতে তের কাছে সে আগের মতো হ্যান্ডসাম লাগতে পারে। সুগা আজ হাসি খুশি রুমে ঢুকলো। জিমিন বেডে বসেছিল। সুগা গিয়ে ওকে জড়িয়ে ধরে বলল, কি করছে আমার কিটি পাইটা, শরীরটা কেমন আছে এখন? সুগাকে এমন হাসি খুশি দেখে জিমিনেরও অনেক ভালো লাগছে। আজ কতদিন পর সুগাকে আগের মতো হাসি খুশি দেখাচ্ছে। ও জানে এইসব থেকে ফিরে পাওয়ার জন্য হয়েছে। মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া জানালো জিমিন, সবকিছু ঠিক করে দেওয়ার জন্য। সুগা এবার জিমিনের পেটে হাত দিয়ে বলল, আর আমার বেবিটা কেমন আছে? জিমিন বলে উঠল, বেবি না, বলো বাবা, আমার ছেলে হবে, যে বড় হয়ে তের মেয়েকে বিয়ে করবে। ওকে ওকে। তো বাবা জানো আজকে আমরা কাকে পেয়েছি? তোমার হবু শাশুড়িকে পেয়েছি। তুমি খুশি তো? তোমার শাশুড়ি চলে এসেছে, এখন কিছুদিন পর তোমার বউ চলে আসবে। সুগার কথায় জিমিনও হেসে দিল। কিছুক্ষণ পর জিমিন বলে উঠল, আচ্ছা তের ওই অবস্থা কিভাবে হলো, আর কেই বা করলো এসব? সুগা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এটা তো একমাত্র তে ভাবির স্মৃতি ফিরে আসার পরে জানতে পারবো, তার আগে কিছু বলা যাচ্ছে না। জিমিন মুস্কি হেসে বলল, চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। তে ফিট ফিট করে চোখ খুলে তাকালো। চোখ খুলে এদিক ওদিক তাকাতে লাগলো। জায়গাটা চিনতে না পেরে হঠাৎ নিজেকে অপরিচিত জায়গায় দেখে
তে খানিকটা ঘাবড়ে গেল। এক জায়গায় উঠে বসে ভীতুভাবে এদিক ওদিক তাকাতে লাগলো। নতুন জায়গা দেখে ভয়ে জড়সড় হয়ে কাঁপতে লাগলো। এটা কোন জায়গা? আমি এখানে কিভাবে এলাম? তখনই জাঙ্কুক ওয়াশরুমের দরজা খুলে ভেতরে এলো। তেকে এইভাবে দেখে জাঙ্কুক ঘাবড়ে গিয়ে জুতো তের কাছে আসতে নিলে তে আরো ভয়ে জড়সড় হয়ে বেডের কোনায় লেগে গেল। ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমার কাছে আসবেন না, আমার কাছে আসবেন না। কে আপনি? জাঙ্কুক বুঝতে পারছে তে নতুন জায়গা দেখে ঘাবড়ে গেছে, তাই তেকে শান্ত করার জন্য কিছুটা দূরে থেকে দুই হাত হ্যান্ড আপ করে মাথা নিচু করে ফ্লোরে হাঁটু গেড়ে বসে বলল, ওকে ওকে রিল্যাক্স, কাম ডাউন, আমি আসছি না তোমার কাছে। দেখো আমি জাঙ্কুক, তোমার হাজবেন্ড। আর তুমি তে? আমার তে। তোমার নাম তে? মানে আমার প্রাণ পাখি, আমার ওয়াইফ। আর এটা তোমার বাড়ি, মানে আমাদের বাড়ি। পেছনে তাকিয়ে দেখো। জাঙ্কুকের কথাই তে একটু শান্ত হলো। জাঙ্কুকের কথা মতো পেছনে তাকিয়ে দেখলো দেওয়ালে তে আর জাঙ্কুকের বড় একটা ছবি টাঙানো। তে অবাক হয়ে তাকিয়ে রইল ছবিটার দিকে। এই লোকটা কি সত্যি আমার স্বামী? তে এবার বাচ্চাদের মতো শান্ত চোখে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক মুচকে এসে বলল, এখন ভয় কমেছে তে? তে আস্তে করে বলে উঠল, তে, আমার নাম তে। হ্যাঁ তুমি তে, মিসেস তে জিয়ন জাঙ্কুক। এলে কিছুক্ষণ চিন্তা ভাবনা করতে লাগলো। ওনার কথা অনুযায়ী আমার নাম তে, আর উনি আমার স্বামী, কিন্তু আমার কিছু মনে নেই কেন? জাঙ্কুক উঠে দাঁড়িয়ে বলল, এখন বসতে পারি তোমার পাশে? তে কিছুক্ষণ চিন্তা ভাবনা করে আস্তে করে হালকা ঘাড় কাত করে অনুমতি দিল। জাঙ্কুক মুচকি হেসে তের সামনে গিয়ে বসলো। দেখো তুমি ভয় পেও না, এই বাড়ির লোকেরা সবাই তোমার আপনজন। আমি জানি তোমার কিছু মনে নেই, তাই তোমার সবকিছু মেনে নিতে একটু সময় লাগবে। তোমার যত সময় লাগে তুমি নাও, আমার কোনো জলদি নেই। আমার বিশ্বাস ধীরে ধীরে তোমার সব আগের মতো মনে হয়ে যাবে, তুমি আবারও সে আগের তে হয়ে যাবে, ঠিক আছে? তে শুধু চুপচাপ জাঙ্কুকের কথা শুনে গেল, কিছুই বলল না। জাঙ্কুক আবার বলল, তুমি এবার একটু ফ্রেশ হয়ে এসো, ভালো লাগবে। কাবারে তোমার সব জামা কাপড় আছে, ওখান থেকে যেটা ভালো লাগে ওটা নিয়ে ফ্রেশ হয়ে এসো। তে আস্তে করে মাথা জাগিয়ে উঠে কাবাট খুলে একটা থ্রি পিস নিয়ে ওয়াশরুমে গেল। 20 মিনিট পর তে শাওয়ার নিয়ে বের হলো। জাঙ্কুক তের দিকে তাকাতেই ওর চোখ আটকে গেল। সদ্য শাওয়ার নিয়ে বের হওয়া থেকে একদম স্মুথ লাগছে। ভেজা চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে। আজ কতদিন পর তেকে এইভাবে দেখছে জাঙ্কুক। আগে হলে জাঙ্কুক এখনই গিয়ে একদম দুষ্টমি শুরু করে দিত, তবে আজ সেটা করতে পারছে না। কিন্তু এটা নিয়ে জাঙ্কুকের কোনো আফসোস নেই। ও যে ওর প্রাণ পাখিটাকে চোখের সামনে দেখতে পাচ্ছে, এটাই ওর কাছে অনেক। আল্লাহ সহায় থাকলে সবকিছু আগের মতো ঠিক হয়ে যাবে, এসব ভেবে জাঙ্কুক মুচকি হেসে বলল, তুমি তো চুল ভালো করে মুছোইনি, ঠান্ডা লেগে যাবে তো। তুমি কিছু মনে না করলে আমি মুছে দিই। তে কিছু না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। জাঙ্কুক মুচকি হেসে টাওয়াল নিয়ে তের চুল মুছে দিল, তারপর চিরুনি দিয়ে সুন্দর করে চুলগুলো আঁচড়ে দিল। তে মাথা নিচু করে চোরা চোখে বারবার জাঙ্কুককে দেখছে। লোকটার প্রতি কেমন যেন একটা অদ্ভুত টান অনুভব করছে তে, মনে হচ্ছে হৃদয়ের খুব কাছের একটা মানুষ। চুল আঁচড়ানো শেষে জাঙ্কুক তেকে বেডের উপর বসিয়ে দিয়ে বলল, তুমি এখানে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। হঠাৎ দরজার কাছে কিছু ফুসফুস আওয়াজ শুনতে পেল। জাঙ্কুক বুঝতে পারলো বাইরে কি হচ্ছে, তাই মুচকি হেসে বলে উঠল, ভেতরে আসে সবাই, আর বাইরে দাঁড়িয়ে থাকে এত অধৈর্য হতে হবে না। বলার সাথে সাথে সবগুলো হুড়মুড় করে ভিতরে ঢুকলো। তের সাথে দেখা করার জন্য সবাই কখন থেকে অধৈর্য হয়ে দরজার বাইরে দাঁড়িয়েছিল। তের খবর শুনে ওর বাবা আর ভাইও চলে এসেছে ওকে দেখার জন্য। একসাথে এতগুলো মানুষ দেখে তে ঘাবড়ে গেল। ও জড়সড় হয়ে জাঙ্কুকের পেছনে লুকিয়ে জাঙ্কুকের হাত খামছে ধরল। জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলে উঠল, ভয় নেই তে,
এরা সবাই তোমার পরিবার। তোমাকে এতদিন পর দেখেছে, তাই তোমার সাথে দেখা করার জন্য চলে এসেছে। জাঙ্কুকের কথায় তে একটু স্বাভাবিক হলো, তবে জাঙ্কুকের হাতটা ছাড়লো না। জাঙ্কুকের হাত ধরে বসে রইল। ওরা সবাই একে একে করে তের কাছে এসে কথা বলতে লাগলো। তে শুধু চুপ হয়ে ওদের কথা শুনলো। প্রথমে ওর বাবা এসে তের মাথায় হাত বুলিয়ে কিছুক্ষণ কান্দাকান্দি করলো। তারপর জাঙ্কুকের বাবা দেখা করলো। তারপর জাঙ্কুকের চাচা চাচি এসে দেখা করলো। জাঙ্কুকের চাচি বলে উঠলো, ডাটারিল্লাও, হোয়াট গোয়িং হয়েছিল তুমি? জানো তোমার স্টেশনে স্টেশনে আমাদের সবার স্পেশাল হারিয়ে গিয়েছিল, জানো? চাচির কথাই তে কিছুই বুঝতে পারলো না। ওর বোকার মতো তাকিয়ে রইল। লিসা বলে উঠল, তোমার ইংরেজি শুনে ভাবি আবারও হারিয়ে যাবে। চাচি বলছে, তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে? আর তোমার টেনশনে টেনশনে সবার ঘুম হারিয়ে গিয়েছে। লিসার কথায় সবাই হেসে দিল। এবার জিমিন এসে বসলো তের কাছে। ছল ছল চোখে তের দিকে তাকিয়ে মুস্কি হেসে বলল, জানিস তোর মেয়ের জামাই আসতে চলেছে। জিমিনের কথা বুঝতে না পেরে তে ভ্রু কুঁচকে তাকালো জিমিনের দিকে। জিমিন তের হাতটা নিজের পেটের উপর রেখে বলল, এই যে এখানে এখানে তোর মেয়ের জামাই আসছে। তোর কিন্তু এখন থেকে আমার সেবা করতে হবে, বুঝলি? না হলে কিন্তু ভবিষ্যতে তোর মেয়ের কিন্তু অনেক জ্বালাবো, একদম সুখে থাকতে দিব না। জিমিনের কথায় তে জোরপূর্বক একটা হাসি দিল। সবাই দেখা করা শেষে জাঙ্কুকের বাবা বলে উঠল, আচ্ছা আচ্ছা, এখন সবাই চলো, রাত অনেক হয়ে গেছে, ওদের আরাম করতে দাও, বাকি কথা কাল হবে। সবাই মাথা জাকিয়ে রুম থেকে বেরিয়ে গেল। জাঙ্কুক লিসার দিকে তাকিয়ে বলল, আচ্ছা শোন, আমাদের জন্য খাবার পাঠিয়ে দিস। ঠিক আছে ভাইয়া। একটু পরে কাজের লোক এসে জাঙ্কুকের রুমে খাবার দিয়ে গেল। জাঙ্কুক প্লেটে খাবার বেড়ে তের সামনে বসে বলল, তুমি কিছু মনে না করলে আমি তোমাকে খাইয়ে দিই। তে কিছুক্ষণ খাঁচোমাচো করে এদিক ওদিক তাকালো। তারপর আস্তে করে ঘাড় কাত করে হা বোঝালো। এইটুকুতে জাঙ্কুক অনেক খুশি হয়ে গেল। এতদিন পর ও ওর প্রাণ পাখিকে নিজের হাতে খাওয়াতে পারবে। জাঙ্কুক হাসি মুখে খাইয়ে দিতে লাগলো। তে খাচ্ছে আর চোখে জাঙ্কুককে দেখছে। কয়েক লোকমা খাওয়ার পর তে আস্তে করে বলল, আপনি খাবেন না? তে কথায় জাঙ্কুক মায়া ভরা চোখে তের দিকে তাকালো। একটা ডোক গেলে মুচকি হেসে বলল, হ্যাঁ খাবো তো। কথাটা বলে জাঙ্কুক নিজের মুখে এক লোকমা খাবার নিল। খাবার শেষে হাত ধুয়ে থালা বাসন গুছিয়ে নিচে রেখে আসলো। জাঙ্কুক রুমে এসে দেখলো তের বেডের উপর বসে কেমন জানি খাঁচুমাচু করছে। জাঙ্কুক ব্যাপারটা বুঝতে পেরে তের সামনে বসে মুচকি হেসে বলল, দেখো, ঘাবড়ানোর কোনো দরকার নেই। আমি জানি এই মুহূর্তে তোমার আমার সাথে স্বাভাবিক হাজব্যান্ড ওয়াইফের মতো থাকার মন মানসিকতা তৈরি হয়নি। তুমি যেভাবে চাও সেভাবে হবে। শুধু একটা অনুরোধ, প্লিজ আমাকে এই রুম থেকে বের করে দিও না। আমার উপর ভরসা রাখো, আমি বেডে শুবো না, আমি ওখানেই শুবো। তবু আমাকে এই রুমে থাকতে দিবে, যাতে অন্তত তোমার মুখটা রাতে আমি দেখতে পারি। না হলে যে আমি শান্তি পাবো না, প্লিজ। আবারও ঘাড় কাত করে বোঝালো, ঠিক আছে। জাঙ্কুক খুশি হয়ে বলল, ঠিক আছে, তাহলে তুমি বেডে শুয়ে পড়ো। মাথা জাকিয়ে কাত হয়ে বিছানায় শুয়ে পড়ল। জাঙ্কুক তের উপর চাদর টেনে দিয়ে নিজে সোফায় শুয়ে পড়ল। সোফায় শুয়ে তের দিকে তাকিয়ে রইল। আজ কতদিন পর ওর শান্তির ঘুম হবে, কারণ ওর প্রাণ পাখি ফিরে এসেছে ওর কাছে। ঘন্টাখানিক পর তে গভীর ঘুমে তলিয়ে পড়ল। জাঙ্কুক এখনো ঘুমোয়নি, ওর চোখে ঘুম নেই। ও তো ওর প্রাণ পাখিকে দেখতে ব্যস্ত। যত দেখছে মন যেন ভরছে না। ওর খুব ইচ্ছে করছে তেকে বুকে জড়িয়ে ধরে ঘুমাতে। কতদিন হলো ওর প্রাণ পাখিকে জড়িয়ে ধরে ঘুমায় না। কথাটা ভেবে জাঙ্কুক তের ঘুমিয়ে পড়েছে বুঝতে পেরে আস্তে করে উঠে তের কাছে গেল। তের কাছে এসে বেডের পাশে তের মুখোমুখি হয়ে ফ্লোরে বসলো। আলতো করে তের গালে হাত বুলিয়ে মায়া ভরা চোখে তাকিয়ে রইল। তারপর তের হাত ধরে হাতের পিঠে চুমু খেলো জাঙ্কুক। জাঙ্কুক মনে মনে বলল, প্রাণ পাখি, তোমার সাথে এসব যে করেছে তাকে আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। একবার শুধু তোমার সব মনে পড়ে যাক,
তারপর আমি ওর এমন অবস্থা করব ও কল্পনাও করতে পারবে না। আমি তাকে ভয়ানক শাস্তি দেব। সে নিজেই আমার পা ধরে নিজের মৃত্যু কামনা করবে। আই প্রমিস প্রাণ পাখি, আই প্রমিস। এইসব ভাবতে ভাবতে জাঙ্কুক তের হাত ধরে বেডের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ল। ঘন্টাখানিক পর তে হঠাৎ অন্যদিকে ঘুরতে নিলে ওর হাতে টান পড়ল। তে চোখ খুলে দেখলো জাঙ্কুক ওর হাত ধরে ঘুমিয়ে আছে। তে অবাক হয়ে কতক্ষণ তাকিয়ে রইল। কিছু বলতে যেয়েও বলতে পারল না। জাঙ্কুকের মুখের দিকে তাকিয়ে ওর খুব মায়া হলো। লোকটা যে ওকে পাগলের মতো ভালোবাসে সেটাও বুঝতে পেরেছে। তেও তাই কিছু না বলে জাঙ্কুকের হাত ধরে আবার ঘুমিয়ে পড়ল। এইভাবে দেখতে দেখতে 2-3 দিন কেটে গেল। জাঙ্কুক প্রতি রাতে তের হাত ধরে ঘুমায়। এই 2-3 দিন তের তেমন কোনো উন্নতি দেখা যায়নি, শুধু আগের থেকে একটু ভয়টা কমেছে। কিন্তু তে এখনো তেমন কথা বলে না। সব সময় মন মরা করে চুপচাপ নিজের রুমে বা ব্যালকনিতে বসে থাকে। সবার সাথে তেমন কোনো কথা বলে না। তেকে এইভাবে দেখে জাঙ্কুকের খুব খারাপ লাগে। জাঙ্কুক চায় তে আগের মতো আবার হাসি খুশি প্রাণ চঞ্চল হয়ে উঠুক। তেকে স্বাভাবিক করার জন্য তের বেশি কথা বলা খুবই জরুরি। কথাটা ভেবে জাঙ্কুক মনে মনে একটা প্ল্যান করলো। ও জানে কিভাবে তেকে সবার সাথে ফ্রি করা যায়। বিকাল 4টা। দুপুরে খাবার খেয়ে তে একটু ঘুমিয়েছিল। হঠাৎ নিচে থেকে মানুষের হইচইয়ের শব্দে তের ঘুম হালকা হয়ে এলো। তে আর মোড়া ভেঙে চোখ খুলে উঠে বসলো। নিচে থেকে অনেক জোরে জোরে কথা আর হাসাহাসি শব্দ আসছে। তের মনে কৌতূহল জাগলো। বিষয়টা দেখার জন্য তে বেড থেকে নেমে ধীরে ধীরে রুমের বাইরে বেরিয়ে এলো। করিডোরে এসে উপর থেকে নিচে উঁকি দিতে লাগলো। নিচে জাঙ্কুক, সোগা, বোগাম, মিনহো, জিমিন, লিসা, ওয়াইন মিলে কি যেন করছে আর খুব হাসাহাসি করছে। তের ইচ্ছে হলো বিষয়টা দেখার। তে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচের দিকে আসলো। জাঙ্কুক আর চোখে তাকিয়ে তেকে আসতে দেখে সবার দিকে তাকিয়ে আস্তে করে বলল, শোনো, আমাদের প্ল্যান কাজ করেছে। তে এদিকে আসছে। সবাই ওর সামনে একদম আগের মতো স্বাভাবিক বিহেভ করবি। সবাই মাথা ঝাঁকিয়ে সাই দিল। আসসালামু আলাইকুম কলিজারা, রমাদান কারীম, রমাদান মুবারক। আয় আল্লাহ, আমি জানি আমার কলিজারা আমার উপর পুরো রাগ না ফায়ার হয়ে আছে, ফায়ার। সরি না কলিজারা, আই এম সো সরি। কানে ধরছি, দেখো সত্যি সত্যি কিন্তু কানে ধরছি। সরি না, রাগ করে না কলিজা গো, প্লিজ রাগ করে না, রাগ করে না, একদম রাগ করে না। আমার একটু প্রবলেম ছিল গো, এই জন্য দিতে পারি না এতদিন ভিডিও, বাট আই উইল বি ট্রাই। এখন আমি রোজ ভিডিও দেওয়ার ট্রাই করব। বাট এখন তো রমজান মাস, রোজ দিতে না পারলেও আমি কিন্তু ভিডিও দেওয়ার জন্য ট্রাই করব, ঠিক আছে? রোজ দিতে পারবো কিনা জানি না, কারণ এখন তো রমজান মাস, কোরআন তেলাওয়াত করতে হয়, নামাজ আছে, এই জন্য তোমার রোজ ভিডিও দিতে পারবো কিনা তো জানি না এই রমজান মাসে। বাট আমি চেষ্টা করব, আমি কিন্তু ভিডিও দিতে 2 দিন পর 3 দিন পর হলে আমি ভিডিও দিতে ট্রাই করব। বাট তোমরা রাগ করে থাকিও না, মানে আমার একটু প্রবলেম ছিল বিধায় আমি কিন্তু ভিডিওটা মানে এতদিন ভিডিও দিতে পারি নাই। প্লিজ দেখো না, রাগ করে থাকলে কিন্তু তোমাদের একদম সুন্দর লাগে না, পেতনির মতো লাগে। তো আমি চাই না আমাদের মানে আমার কলিজাদের পেতনির মতো লাগুক। আমি চাই আমার কলিজাদের একদম সুইট বারবি ডলের মতো লাগুক। তো আমার কলিজারা, আমার সুইটু মুইটু গুলু গুলুলা, প্লিজ রাগ করো না। হ্যাঁ, রাগ করলে কিন্তু একদম ভালো না, স্বাস্থ্যের জন্য খুবই খারাপ, বলে দিচ্ছি। রাগ করবে না কিন্তু, কেমন? আমার লক্ষ্মী সোনারা, প্লিজ রাগ করো না। আমি জানি তোমরা আমার উপর অনেক রাগে আছো। প্লিজ 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 শোনা গো, আমার রাগ করে না, আমার প্রাণ বাকি কলিজা। I love you, I love you, I love you, I love you so much. রাগ করবা না কিন্তু, একদম রাগ করবা না। হাই হইলো গিয়ে আমার না এখন শরীরটা একটু খারাপ, এই জন্য আজকের ভিডিওটা না একদম নাথিং হয়েছে। ফার্স্টে কিছু ওয়ার্ড তোমরা বুঝবা কিনা জানি না, কারণ আমার নাক বন্ধ। অনেক চেষ্টা করে নাক দিয়ে নিঃশ্বাস ফেলে ফেলে, মানে অনেক চেষ্টা করে তারপরে ভয়েসটা আমি দিছি, কারণ মানে ফার্স্টের কিছু মানে কিছু
টাইমের মানে কয়েকটা মিনিট হয়তো বা তোমাদের বুঝতে একটু অনেকটা কষ্ট হইতে পারে, কারণ হচ্ছে আমি নিজেও বুঝতেছি না কি বলছি আমি এগুলা। তোমরা একটু ম্যানেজ কইরা নিও, হ্যাঁ। আই লাভ ইউ পার্পলিউ। কলিজারা রাগ করবা না, হ্যাঁ, আমার কলিজারা রাগ করে না।